উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন প্রেম সন্ধিক্ষণ। লিখেছেন সায়দা মন, কণ্ঠে আমি তাজনোভা। পর্ব 37। সন্ধ্যার অবচালনা গড়িয়ে রাতের দিকে এগোচ্ছে। সারাদিনের ঘোরাঘুরি শেষে তালহার মেহিনী এখন ড্রয়িং রুমের পাশাপাশি বসে আছে। সন্ধ্যার দিকে বাড়ি ফিরেছে দুজন। ফ্রেশ হয়ে পোশাক বদলে কিছুক্ষণ আগে এসে বসেছে তারা। রান্না করে তখন ব্যস্ত তিতলি বেগম। দুজনের জন্য আদা দিয়ে গরম চা বসিয়েছে চুলোয়। চায়ের সুবাস ছড়িয়ে পড়লেও তাদের মেজাজে বিন্দুমাত্র কোমলতা নেই, বরং রান্নাঘর থেকে একের পর একটা হাঁকঝাঁক ছুড়ে দিচ্ছেন। তালহা, তুই এত বড়, তুইও ওর সঙ্গে তাল কিভাবে মেলানি? এখন কি বৃষ্টির সময়? এই অসময়ে বৃষ্টি শরীরের জন্য কতটা খারাপ জানিস না? জ্বর বাঁধানোর এত শখ হয়েছে তোদের? ড্রয়িং রুমে তালহা চেঁচিয়ে বলল। আহ আম্মু, এত হাইপার হই না তো, কিছু হবে না, একদিনই তো। কথাটা শেষ করার আগেই অদ্ভুত কাকতালীয়ভাবে তালহা আর মেহেরিন দুজনে একসাথে হাঁচি দিয়ে উঠল। ঠিক সেই মুহূর্তেই হাতে দুটো ধোয়া ওঠা চায়ের কাপ নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো তিতলি বেগম। টি টেবিলের ওপরে দুটো কাপ নামিয়ে রেখে তিনি ধীরে সিস্তে দুজনের দিকে তাকালেন। চোখে মুখে এমন দৃষ্টি, এইমাত্র পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ করে বসেছে তারা। কিছু হবে না তাই না? এখন হাঁচি দিচ্ছে কে? তোর বাপ কি কবর থেকে উঠে এসে হাঁচি দিল? দুজনেই চুপ। তিতলি বেগম থমকালেন না। নিজেদের কি ভাবিস তোরা? অনেক বড় হয়ে গেছিস তাই না? নিজেদের মতো করে চলবি, মায়ের কোনো দরকার নেই। তো আমাকে রেখে দিয়েছিস কেন? পাঠিয়ে দে বাপের বাড়ি। আমার আর ভাল লাগছে না এই বাড়িতে থাকতে। এতদিন ছেলে মেয়ের কাছে কোনো দাম ছিল না, এখন ছেলের বউয়ের কাছেও দাম নেই। বলতে বলতে তিনি আর এক মুহূর্ত দাঁড়ালেন না। গজগজ করতে করতে আবারও রান্নাঘরের দিকে চলে গেলেন। মায়ের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড রইল তালহা। তারপর মেহেরিনের সঙ্গে চোখাচোখি হতেই দুজনের ঠোঁটে কোণে একসঙ্গে হাসি ফুটিয়ে উঠল। শেষ পর্যন্ত ফিক করে হেসেই ফেলল দুজন। রাগী মায়ের সামনে হাসিটা অবশ্য খুব বেশি সময় স্থির থাকলো না। তিনি ফের আসতেই দুজনে চুপচাপ নিজেদের চায়ের কাপে চুমুক দিতে শুরু করলেন। কিছুক্ষণের মধ্যেই একে একে পরিবারের অন্য সদস্যরাও ড্রয়িং রুমে এসে জড়ো হতে লাগলেন। সন্ধ্যার এই সময়টা শিকদার পরিবারের সময়। অফিস থেকে বিল্লাল সাহেব আর আফতাব সাহেবও ফিরে এসেছেন। ফ্রেশ হয়ে এসে তারাও পরিবারের সঙ্গে বসে পড়লেন। সবাই টুকটাক কথা বলছিলেন। কিছুক্ষণ পরে কথার মোড় ঘুরে গেল মেহেরিন আর তাহিয়ার দিকে। বিল্লাল সাহেব জানতে চাইলেন, আজকে পরীক্ষা কেমন হয়েছে? তাহিয়া মেহেরিন মৃদু হেসে উত্তর দিল, অনেক ভালো হয়েছে। তো এবার সামনের প্ল্যানিং কি তোমাদের? তাহিয়া বেশ আগ্রহের সঙ্গেই বলল, পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার প্রস্তুতি নেব। মেহেরিনও একই সঙ্গে বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই তালহা কথার মাঝখানে বলে উঠল, মেহেরিন তো ডক্টরি পড়ার ইচ্ছে ছিল, ভাবছিলাম এবার ওর মেডিকেলের প্রস্তুতি শুরু করুক। কথাটা শুনে মেহেরিন চমকে তালহার দিকে তাকালো। ডাক্তারি পড়ার ইচ্ছেটা তার ছিল। কত রাত্রে সেই স্বপ্নের কথা ভেবে কাটিয়েছে তার হিসেব নেই, কিন্তু ডাক্তারি পড়ার যে বিশাল খরচ, এই পরিবারের উপরে বাড়তি বোঝা চাপানোর কথা ভাবলেই নিজের ইচ্ছাটাকে সে ধীরে ধীরে বুকের ভেতরে চাপ দিয়েছিল। তাই দ্রুত মাথা নাড়িয়ে বলল, না না, আমি পাবলিক যে কোনো ভার্সিটিতেই পড়বো। পাবলিক মেডিকেলে পড়লে এমবিবিএস কমপ্লিট করতে ওই দিন শেষে 3.5 লাখ 4 লাখের মতো খরচ হয়। পাবলিকে ভার্সিটিতে পড়লেও সেম টাকা খরচ হয়। আমি বুঝি না এগুলা কোন নলেজ থেকে গল্প এভাবে লেখে। মিল্লাল সাহেব ব্রু কুচকে তাকালেন। কেন? মেহরিন ইতস্তত করে বলল, এমনি তাহিয়ার সঙ্গে। কথাটা শেষ হওয়ার আগেই তাহিয়া তাকে থামিয়ে দিয়ে বলল, তোর নিজের ইচ্ছে কোনটা সেটা বল। মেহরিন চুপ করে গেল। তালহা এবার মৃদু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমাদের ছেলে বউ আমাকে ফকির মনে করেন। কথাটা শুনে ঘরের সবাই একসঙ্গে তার দিকে তাকালো। হালকা হাসলো সকলে। মেহরিনও অপ্রস্তুত হয়ে ইতস্তত চোখে তালহার দিকে তাকালো। তালহা এবার সরাসরি তার দিকে তাকিয়ে বলল, তোমাকে টাকার চিন্তা করতে কে বলে? ইনকাম কার জন্য করি আমি? অন্য কারো বউ পালার জন্য? মেহরিন আর কোনো উত্তর দিতে পারল না। ধীরে ধীরে মাথাটা নিচু হয়ে গেল তার। তালহার কথায় তিতলি বেগমও এবার কোমল হলেন। ছেলের দিকে একবার তাকিয়ে মেহরিনের দিকে ফিরে বললেন, মেহরিন, তালহা তোর স্বামী, তোর প্রয়োজনীয় সবকিছু দেওয়ার দায়িত্ব তার। আর আল্লাহ দিলে আমার ছেলের অবস্থাও অনেক ভালো। এমন না যে বইয়ের ডাক্তারি পড়ার খরচ চালাতে পারবে, তার কষ্ট হবে এবং সে অনায়াসে চালাতে পারবে। তাহলে এত চিন্তা কিসের? মেহরিন এবার ধীরে ধীরে মাথা তুলল। বুকের ভেতরে জমে থাকা সংকোচটা যেন একটু একটু করে হালকা হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে মৃদুস্বরে বলল, তাহলে আপনার ছেলে যা ভালো মনে করে। তালহার ঠোঁটে করে একটা তৃপ্তির হাসি। শেষ পর্যন্ত তার বউ নিজের স্বপ্নটা বেছে নিয়েছে। এরপর সিদ্ধান্ত হলো তাহিয়া আর মেহরিন দুজনকেই কোচিংয়ে ভর্তি করানো হবে। তাহিয়া প্রস্তুতি নেবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য, আর মেহরিন শুরু করবে মেডিকেলের জন্য। কথাবার্তা যখন প্রায় শেষের দিকে, তখন হঠাৎ দাদি মেহরিনের বিয়ের প্রসঙ্গ তুললেন। এখন তো মেহরিনের পরীক্ষা শেষ, ওদের বিয়ের অনুষ্ঠানটা এবার করে ফেললে কেমন হয়? বেশি দেরি করা উচিত হবে না।
কথাটা উঠতেই ঘরের পরিবেশে মুহূর্তে বদলে গেল। কয়েক জোড়া চোখ আনন্দে চকচক করে উঠল। তালহাও যেন কথাটা শোনার অপেক্ষাতেই ছিল, সঙ্গে সঙ্গে সায় দিয়ে বলল, আমিও সেটাই বলতে চাচ্ছিলাম। তাদের রেজাল্ট দেওয়ার আগেই বিয়ের কাজটা সেরে রাখলে ভালো হয়। এরপর অ্যাডমিশনের পড়াশোনায় ঢুকে গেলে তখন আর এসব নিয়ে ঝামেলা হবে না। বিল্লাল সাহেব যেন সিদ্ধান্তটা পাকা করে দেওয়ার জন্য বললেন, তাহলে দেরি কিসে, লাগাও বিয়ে। আফতাব সাহেবও হেসে উঠলেন উচ্ছ্বাসের সাথে। হ্যাঁ, লাগাও বিয়ে, শিকদার বাড়ির দ্বিতীয় বিয়ে বলে কথা, পুরো এলাকা জানবে। মুহূর্তের মধ্যেই বাড়িটা যেন আনন্দে ভরে উঠল। কে কিভাবে আয়োজন করবে, কবে দিন ভালো, কতজনকে দাওয়াত দেওয়া হবে, এসব নিয়ে তাদের আলোচনা শুরু হয়ে গেল। মেহেরি চুপচাপ বসে বসে শুনছিল। হঠাৎ তার চোখ গিয়ে আটকালো তালহার দিকে। তালহার সেই কখন থেকে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। চোখাচোখি হতে মেহেরিনের চোটে অপ্রস্তুত হাসি ফুটে উঠল। এত মানুষের সামনে তালহার এমন নির্লজ্জ দৃষ্টি সহ্য করতে না পেরে সে ধীরে ধীরে পাশ থেকে উঠে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু এক পা এগোতেই টান পড়ল হাতে। মেহেরিন থেমে গেল, পেছনে ফিরতেই দেখল তালহা তার চুড়ি টেনে ধরেছে। মেহেরিন ভ্রু কুঁচকে তাকালো তার দিকে। তালহার মুখে তখন দুষ্টু একটা হাসি। কোনো কথা না বলে সে চুড়িটা ধরে আরেকটা টানে মেহেরিনকে আবারও নিজের পাশে বসিয়ে দিল। মেহেরিন হতভম্ব চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। আর তালহা, সে যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে আবারও পরিবারের কথোপকথনে মন দিল। সকলের সম্মিলিত সিদ্ধান্তটাও হিসাব নিকাশ শেষে বিয়ের তারিখ নির্ধারিত হলো আগামী মাসে। তিতলি বেগম কালকেই মেহেরিনকে সাথে নিয়ে যাবেন গয়না করাতে দেওয়ার উদ্দেশ্যে। ওদিকে বিল্লাল সাহেব ও আফতাব সাহেব বসেছেন নিমন্ত্রণ পত্রের তালিকায় তৈরিতে, যাতে ভুলবশত কোনো আত্মীয় বা পরিচিতজন বাদ না পড়ে। তাই আগেভাগে সেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। দাদিও পিছিয়ে নেই, তিনি বোনদের ফোনে কল দিয়ে নাতির শুভ পরিণয়ের খবর জানতে ব্যস্ত। খাওয়া দাওয়ার পূর্ব পর্যন্ত শিকদার বাড়িতে বিয়ের তোড়জোড় চলছিল। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে সবাই নিজ নিজ কক্ষে ফিরতেই হইচই শেষ হলো। সুযোগ বুঝে মেহেরিনও এবার কপের মগ হাতে হাজির হলো তার ভবিষ্যৎ ঘরের দিকে। দরজার সামনে দাঁড়িয়ে মুচকি হাসলো। আর কটা দিন পরেই এ ঘর তার। দীর্ঘশ্বাস ফেলে ঘরে প্রবেশ করতে সে বুঝতে পারল তালহা বাথরুমে। অমনি তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি চেপে বসলো। কপের মগটা ঢেকে রেখে সে নিঃশব্দে বাথরুমের দরজায় সামনে গিয়ে দাঁড়ালো। ধীরে স্থিরে বাথরুমের সুইচটি বন্ধ করে দিল, দিয়ে ঠোঁট কামড়ে অপেক্ষা করতে লাগলো তালহার আত্মচিৎকার শোনার আশায়। কিন্তু দীর্ঘ 5 মিনিট পার হওয়ার গেলেও ভেতর থেকে কোনো সারা শব্দ মিলল না। মেহেরিন কৌতূহল সামলাতে না পেরে দরজায় হালকা টোকা দিয়ে মৃদুস্বরে বলল, এই, আপনি ঠিক আছেন? ভেতরে থেকে তখনও কোনো উত্তর এলো না। এবার সে খানিকটা চিন্তিত হয়ে পড়ল। জোরে জোরে দুবার দরজায় করাঘাত করে আচমকা তড়িৎ বেগে দরজা খুলে একটি হাত বেরিয়ে এলো। পলক ফেলার আগেই হাতটি মেহেরিনকে একটানে ভেতরে নিয়ে বাথরুমের দরজা আবদ্ধ করে দিল। হঠাৎ এই কাণ্ডে মেহেরির নিঃশ্বাস যেন আটকে এলো। অন্ধকার বাথরুম, তার উপরে এমন আকস্মিক পরিস্থিতি, আবার তালহা তার হাত দুটি দরজার সাথে শক্ত করে চেপে ধরে রেখেছে। দুজনের দূরত্ব এতটাই কম যে তালহার তপ্ত নিঃশ্বাস মেহেরিনের চোখে মুখে এসে পড়েছে। পরিস্থিতি বুঝতে একটু সময় লাগলো, তবে আস্তে আস্তে মেহেরিন স্বাভাবিক হয়ে এলো। সে মৃদু গলায় বলল, কেউ এভাবে ভয় দেখায়? আমার তো প্রাণটাই বেরিয়ে যাচ্ছিল। তালহা আরও খানিকটা কাছে এলো, মেহেরিনের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, প্রাণ যদি চলে যেতে চাইতো আমি তা আটকে রাখতাম। মেহেরিন কিছুটা ইতস্তত করে নড়ে চড়ে ওঠার চেষ্টা করে। ছাড়ুন আমাকে। তালহা এবার বেশ দৃঢ় কণ্ঠে জবাব দিল, একদম নয়, লাইট বন্ধ করার শাস্তি তো পেতেই হবে। মেহেরিন থমকে গিয়ে তোতলাতে তোতলাতে বলল, আমি তো ভেবেছিলাম অন্ধকারে ভেতরে কেউ নেই, তাই আলোটা নিভিয়ে দিয়েছিলাম। কথাটা শেষ করতে পারল না। অন্ধকারেই তালহা অতি সূক্ষ্মভাবে তার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। আসমিকে স্পর্শে মেহেরিন একদম আড়ষ্ট হয়ে গেল। তাকে নির্জীবের মতো দাঁড়িয়ে থাকতে দেখে তালহা পুনরায় একই কাজ করলো। এবার স্পর্শটা ছিল আরও কিছুটা গভীর ও স্পষ্ট। মেহেরিন যেন এক মুহূর্তে পরিণত হয়ে অন্ধকারে গোল গোল করে চোখে চেয়ে রইল। অন্ধকারে মেহেরিনের অভিব্যক্তি দেখা না গেলেও তালহাটা ঠিকই অনুভব করতে পারল। সে হালকা হেসে মেহেরিনের নাকে, কপালে এবং গালে একের পর একটা ভালোবাসার পরশ এঁকে দিতে লাগলো। সম্পূর্ণ মুখমণ্ডল নরম স্নেহ দিয়ে ভরিয়ে দিতে দিতে সে কখন যে তার গলায় নেমে এলো তা হয়তো দুজনে কেউই টের পায়নি। গলার উষ্ণ স্পর্শ পেতেই মেহেরিন শিউরে উঠে তালহার চুল আঁকড়ে ধরল এবং তাকে দূরে সরানোর চেষ্টা করলো, তবে তালহা সরল না। গলার ভাঁজে ঠোঁট রেখেই সে অনুচ্চ স্বরে আশ্বাস দিল, আই উইল স্টে জেন্টল, বিলিভ মি। মেহেরিনের হাতের বাঁধন ধীরে ধীরে শিথিল হয়ে এলো। তালহা সযত্নে মেহেরিনের গলা, ঘাড় ও চিবুকে আদরে এঁকে দিতে লাগলো। ধীরে ধীরে সে যখন আরেকটু নিচে নেমে এলো, মেহেরিন সামান্য কেঁপে উঠল। তালহার সঙ্গে সঙ্গে থেমে গেল। ঘন নিঃশ্বাস ছেড়ে সে নিজেকে কিছুটা সামনে নিয়ে মেহেরিনকে একটানে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। দরজা খুলতেই
ঘরের আলো এসে বাথরুমের অন্ধকারে উপরে পড়ল। তালহার দৃষ্টি আটকে আছে লজ্জায় রক্তিম হয়ে ওঠা মেহেরিনের মুখশ্রীর ওপরে। লাজুক মেয়েটি লজ্জায় চোখ তুলে তাকাতেও পারছে না। তালহা ঠোঁটের কোণে মৃদু হাসি রেখে তাকে নিয়ে বেরিয়ে এলো। ড্রেসিং টেবিলের আয়নার সামনে মেহেরিন এক প্রকার সংকুচিত হয়ে দাঁড়িয়েছিল। তালহা তার ঠিক পেছনে গিয়ে দাঁড়ালো। তার হাতে ছিল একটা হার্ট পেন্টেন। সেটির হুক খুলে সে সযত্নে মেহেরিনের গলায় পরিয়ে দিল। তারপর আয়নায় চোখ রেখে বলল, দিস প্রিটি পেন্টেন ফর মাই লিটিল লেডি। পছন্দ হয়েছে? মেহেরিন অবাক চোখে আয়নার দিকে তাকালো। নজর গেল নিজের গলায়। চকিতে হাত দিয়ে লকেটে স্পর্শ করল সে। ভারী সুন্দর একটা পেন্টেন। মুহূর্তেই তার ঠোঁটে স্নিগ্ধ হাসি ফুটিয়ে উঠল। আয়নায় তালহার চোখের দিকে তাকিয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, খুব পছন্দ হয়েছে। তালহা ততক্ষণ ড্রেসিং টেবিলের দিকে ইঙ্গিত করল। মেহেরিন আয়না থেকে দৃষ্টি সরিয়ে নিচে তাকাতেই বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। একটি কালো বড় বক্স, যার কাছে স্বচ্ছ ঢাকনার ভেতরে দিয়ে দেখা যাচ্ছে নানা রঙের রেশমি চুড়ি, আর ওপরে কালো ভেলভেটের উপরে সোনালি অক্ষরে খোদাই করে রেখা মেহেরির নামটা। সে অবাক চোখে মাথা ঘুরিয়ে প্রশ্ন করল, এটা আমার জন্য? তালহা বক্সটি খুলতে খুলতে বলল, তোমার ছাড়া আর কারোই বিয়ে হতে পারে। মেহেরিন বক্সটির সামনে মেলে ধরে সে শুধালো, পছন্দ হয়েছে? মেহেরিন আনন্দে কয়েকবার মাথা নাড়াতেই সে আরেকটি ছোট্ট কালো বক্স বের করলো। বক্সটা দেখতে সাধারণ কোনো চেইনের বক্সের মতো। মখমলের গায়ে এটাই সোনালি অক্ষরে খোদাই করা। মেহেরিন আরও অবাক হয়ে গেল। জিজ্ঞেস করলো, এটাও আমার? তালহা শুধু মাথা নেড়ে মৃদু হেসে বলল, খোলো। মেহেরিন খুব সাবধানে ঢাকনা তুলল। ঢাকনা টান দিতেই ভেতরে বক্সটা ধীরে ধীরে চারিদিকে প্রসারিত হয়ে গেল। একটার পর একটা করে 4টে তাকে একে একে খুলে গেল। প্রতিটি তাকে 4 জোড়া করে সাজানো, মোট 16 জোড়া চুড়ি, প্রতিটি জোড়ায় আলাদা ডিজাইনের। মেহেরিন বিস্মিত দৃষ্টি ধীরে ধীরে গিয়ে থামলেও তালহার মুখে প্রশ্ন করল, এতগুলোই আমার? তালহার পেছনে থেকে জড়িয়ে ধরে বলল, আমার ষোড়শী বধূর জন্য 16 জোড়া ঝুমকো আর কাচের চুড়ি ভরা এক বক্স ভালোবাসা। মেহেরিন আনন্দে কেঁদে ফেলবে ভাব। এক হাতে কাঁধে রেখে তালহার গালটা আগলে ধরে বলল, কিন্তু আমি তো এখনো 18। তালহার সঙ্গে সঙ্গে বলল, তুমি 16 তো হলেও আমার চোখে সেই ষোড়শী বধূই রয়ে যাবে। মেহেরিন মুচকি হেসে ফেলল, বলল, অনেক অনেক ধন্যবাদ। তালহা কপাল কুঁচকে কৃত্রিম অসন্তুষ্টি প্রকাশ করলো। এমন শুকনো ধন্যবাদ আমার চলবে না। মেহেরিন ভ্রু তুলে জিজ্ঞেস করলো, তাহলে? আমার সিক্ত ও সজীব ধন্যবাদ চাই। কথাটা শুনে মেহেরিন না হেসে পারল না। তাকে ছেড়ে দাঁড়ালো। দুপায়ের আঙ্গুলে ভর দিয়ে সামান্য উঁচিয়ে উঠে তালহার গালে আলতো করে একটা চুম্বন এঁকে দিল। তারপর চুড়ি ও চমকার বক্সটা নিয়ে সোজা এদিকে এক ছুটে পালিয়ে গেল। তার পথের দিকে তাকিয়ে তালহা মাথায় হাত বুলিয়ে আপন মনে হেসে ফেলল। সকালের নাস্তার টেবিলে বসে আছেন সকলেই। নাস্তা সেরে চা খাচ্ছিলেন বিল্লাল সাহেব। সাথে হাতে নিউজ পেপারে আচমকাই জোরে বলে উঠলেন, আজকালকার দিনেও যে এমন নিঃস্বার্থ ভালোবাসা বেঁচে থাকে জানাই ছিল না। আফতাব সাহেব কৌতূহলী হওয়ার ভান ধরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে ভাইজান? বিল্লাল সাহেব হাতের খবরের কাগজটা আফতাব সাহেবের দিকে এগিয়ে দিয়ে আর চোখে তালহার দিকে তাকালেন। তারপর মুচকি এসে বললেন, দেখ, কে যেন নিজের ভালোবাসার জন্য শুকনির নামে একটা এতিমখানা বানিয়ে ফেলেছে। আফতাব সাহেব চমকানো ভাব নিয়ে বলল, বলো কি, এতদিন তাই ইতি হাঁপড়ে এসেছে সম্রাট শাহজাহান তার ভালোবাসার জন্য তাজমহল বানিয়েছিলেন। এখন কি তবে ইতিহাস বদলাবে? তাদের কথা শুনে পরিস্থিতি সকলের মাঝে কৌতূহল জেগে উঠল। নামটা শোনা মাত্রই মেহেরিনের বুকের ভেতরটা ছট করে উঠল। যেন একটা শিহরণে বয়ে গেল সারা শরীরে। সে আগ্রহ সামলাতে না পেরে চেয়ার ছেড়ে উঠে গিয়ে খবরের কাগজটি হাতে নিল। পত্রিকার পাতায় ফুটে থাকা শুকনির নামের দোতলা বাড়িটির ছবিতে নজর গেল তার পাশেই লেখা, দৈনিক জনকণ্ঠ, বিশেষ সংবাদ, শুকনির পথশিশু ও এতিম শিশুদের জন্য নতুন আশ্রয়স্থল উদ্বোধন। আগামী শুক্রবারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে শুকনির নামে একটি আধুনিক এতিমখানা। সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে নির্মিত এই প্রতিষ্ঠানটি অসহায় ও এতিম শিশুদের নিরাপত্তার আশ্রয়, শিক্ষা, চিকিৎসা এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছেন, এখানে শুধু আশ্রয় নয়, প্রতিটি শিশুকে পরিবারের মতো পরিবেশে বড় করে তোলার ব্যবস্থাই থাকবে। তাদের শিক্ষা, নৈতিক মূল্যবোধ, দক্ষতা উন্নয়ন ও স্বাবলম্বী হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। প্রতিষ্ঠানটির নামকরণ প্রসঙ্গে কর্তৃপক্ষ বলেন, একজন বিশেষ মানুষের বহুদিনের স্বপ্ন ছিল এমন একটি ঘর যেখানে কোনো শিশুই নিজেকে এতিম মনে করবে না। সেই স্বপ্নের প্রতি শ্রদ্ধা রেখে এই আশ্রয়স্থলের নাম রাখা হয়েছে শুকনির। প্রতিষ্ঠাতার পরিচয় প্রকাশ করতে অনুরোধ করা হলে তিনি বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করেন। তিনি শুধু একটি বাক্য সংবাদ মাধ্যমের কাছে পৌঁছে দিতে বলেন, কিছু উপহার করতালের জন্য নয়, প্রিয় মানুষের মুখে এক চিলতে হাসির জন্য। এতদিনে রেখেছে
সম্রাট শাহজাহান ভালোবাসার স্মরণাক্ষর হিসেবে মমতাজ মহলের জন্য নির্মাণ করেছিলেন তাজমহল। আজ এই দিনে এসে এই ভদ্রলোক তার ভালোবাসার স্বপ্নকে বাস্তব রূপ দিতে নির্মাণ করেছে শুকনির। এতিম শিশুদের জন্য একটি আশ্রয়স্থল। একজন ভালোবাসাকে স্মৃতি অমর করেছে, আরেকজন ভালোবাসাকে আশ্রয়ে পরিণত করেছে। বেঁচে থাকুক এমন ভালোবাসা যুগের পর যুগ। মেহেরিনের হাত রীতিমতো কাঁপছে। সে বিস্ময়ে চোখ চাইল তালহার দিকে। সে মুচকি হেসে বলল, আম্মুর সামনেই শুক্রবারে উদ্বোধন। তোমার ছেলে বউকে বউ সাজিয়ে দিও।